আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশকে রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশ্বজুড়ে সহিংসতা ও নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 12 কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। জাতিসংঘ ক্রমবর্ধমান সংখ্যাটিকে বিশ্বের রাষ্ট্রসমূহের উপর ভয়ঙ্কর অভিযোগ হিসেবে চিহ্নিত করেছে। এবারে জানাবো সিলেট মৌলভীবাজার ফেনীসহ উত্তরাঞ্চলের বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব যুদ্ধে জড়াতে চান, আমরা সেই ফাঁদে পড়ব কেন? এদিকে রাজধানীর যাত্রাবাড়ির পশ্চিম মোমেনবাগের একটি বাসায় স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে ঘটনা ঘটে। নিহতরা হলেন শফিকুর রহমান 60 এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিন 50। এবারে থাকছে পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে এ পর্যন্ত 30 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে 17 জন এবং বাকি 13 জন হজের আনুষ্ঠানিকতা শুরু করবার পরে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হামাসকে পরাজিত করা সম্ভব নয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল হাগারি। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ, ফখরুল। বাংলাদেশকে রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 12 কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। জাতিসংঘ ক্রমবর্ধমান সংখ্যাটিকে বিশ্বের রাষ্ট্রসমূহের উপর ভয়ঙ্কর অভিযোগ হিসেবে চিহ্নিত করেছে। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। ফখরুল ইসলাম দিবসটি ঘিরে বিশ্বের সব শরণার্থী মানুষ হিসেবে বেঁচে থাকা লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জানান। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি আবার অতীতে সব রেকর্ড ভেঙে দিয়েছে। পৃথিবীর দেশে দেশে উদ্বাস্তুর সমস্যা আজও ভয়াবহ, অমানবিক। বিশ্ব নাগরিকদের সহজাত কিছু অধিকার রয়েছে, যেমন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আশ্রয়, নিরাপত্তা এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার স্বাধীনতা সহ মানবিক মর্যাদা। তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিশ্বব্যাপী শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে, যা খুবই আতঙ্কজনক। মির্জা ফখরুল ইসলাম বলেন, শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা এবং বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে জড়িত হওয়ার কারণে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশের নাম জোরে সোরে আলোচিত হবে মূলত রোহিঙ্গা সমস্যার কারণে। রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান চরমোনাই পীরের। সিলেট মৌলভীবাজার ফেনীসহ উত্তরাঞ্চলের বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এক বিবৃতিতে তিনি বলেন, ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট এবং মৌলভীবাজারের প্রায় অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপকেন্দ্রে প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়েছে। সিলেট এবং মৌলভীবাজারের আশপাশের বাড়িঘর প্লাবিত হয়ে লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। কেউ কেউ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের 4 জেলায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তাসহ প্রধান নদ নদীর পানির কয়েকটি স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন অবিরাম বর্ষণের সম্ভাবনা থাকায় রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রামের এই 3 জেলার কয়েকটি নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে নীলফামারীতে পানির প্রবাহ বিপদসীমা অতিক্রম না করলেও পানি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। চরমোনাই পীর বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক এবং মানবিক দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকে সংগঠনের নেতাকর্মী, সমাজের বিত্তবান এবং সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার সিলেট এবং মৌলভীবাজারের ক্ষতিগ্রস্তদের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়ায় জনমনে সংশয় বিরাজ করছে। ফখরুলদের ফাঁদে পড়ব কেন, ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব যুদ্ধে জড়াতে চান, আমরা সেই ফাঁদে পড়ব কেন? তিনি বলেন, বিরোধী দলের একটা ভাষা আছে, সরকারে যারা থাকে তারা নতজানু থাকে। এটা বিরোধী দলের একটা কমন ভাষা, কিভাবে নতজানু এটা একটু ফখরুল সাহেব ব্যাখ্যা করে বলুক। বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী দলের নেতারা অভিযোগ করেন, মিয়ানমার ইস্যুতে সরকার নতজানু নীতি অবলম্বন করছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সচিবালয় নিজ দপ্তরে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সেন্ট মার্টিনে যে গুলিটা আসছে সেটা মিয়ানমার সরকারের না, সেটা আরাকানের যে রেবেলরা আছেন তাদের। সেখানে যে জাহাজগুলোর কথা বলা হচ্ছে সেটা তারা সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আমরা ক্ষমতায় আছি। 25শে অগাস্ট যখন রোহিঙ্গারা স্রোতের মতো আসছিল, তখন তারা কখনো কখনো আকাশসীমা অতিক্রম করেছিল। তখন আমাদের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে, আমি 1 মাস কক্সবাজারে ছিলাম। তখন প্রধানমন্ত্রী প্রতিটি বাহিনীর প্রধানকে ফোন করে বলতেন, কোনো অবস্থাতেই আমরা যেন যুদ্ধে লিপ্ত না হই। মিয়ানমারের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে সমাধান করব, আমরা যুদ্ধে জড়াবো না। এটা আমাদের দেশের জনগণের চাওয়া। এখন ফখরুল সাহেব যুদ্ধে জড়াতে চান, আমরা সেই ফাঁদে পড়ব কেন? ওবায়দুল কাদের বলেন, আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। সার্বভৌমত্ব চলে গেলে আমাদের ব্যথা লাগবে বেশি, কারণ এই জাতি মুক্তিযুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি, স্বাধিকার লড়াইয়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ফখরুল সাহেব কি করেছেন আমি জানি না, কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটাও জানি না। এসব কথা বলে লাভ নেই। সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সীমা যদি কেউ পেরিয়ে যায়, সত্যিই যদি তার আক্রমণ করে আসে, আমরা কি বসে থাকব? আমরা বসে বসে আঙুল চুষব? আমাদের পাল্টা আক্রমণ করতে হবে। আমরা তো এখনো আক্রমণ দেখিনি। ওদের অভ্যন্তরীণ অনেক সমস্যা আছে। আমরা সীমান্তে আছি, গুলি এসে লাগতেই পারে, গুলির আওয়াজ হতেই পারে। এটা সার্বভৌমত্বের লঙ্ঘন নয়, এটা ওদের অভ্যন্তরীণ সমস্যা যেখান থেকে হচ্ছে। সেটার জন্য আমরা কেন মিয়ানমার সরকারকে দায়ী করব? আমরা যতদিন সম্ভব শেষ পর্যন্ত আলাপ আলোচনার দরজা খোলা রাখব। যাত্রাবাড়িতে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা। রাজধানীর যাত্রাবাড়ির পশ্চিম মোমেনবাগের একটি বাসায় স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে ঘটনা ঘটে। নিহতরা হলেন শফিকুর রহমান 60 এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিন 50। যাত্রাবাড়ি থানার পরিদর্শক তৌহিদুল ইসলাম মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হামাসকে পরাজিত করা সম্ভব নয়, ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল হাগারি। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 13-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে এখনও তারা গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি, বরং হামাস উৎখাত করতে গিয়ে হাজার হাজার বেসামরিক মানুষকে মেরে ফেলেছে ইসরায়েল। এ প্রসঙ্গে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র হাগারি বলেন, হামাস একটি মতাদর্শ নির্মূল করা সম্ভব নয়। আমরা হামাসকে শেষ করে দিতে যাচ্ছি। এটা বলা মানে হলো মানুষের চোখে ধুলো দেওয়া। আমরা বিকল্প ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত হামাস থাকবে। এদিকে হাগারির এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সামরিক এবং সরকারি সক্ষমতাকে ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে যে কোনো দাবি অপ্রাসঙ্গিক। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 37,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 84,000-এরও বেশি ফিলিস্তিনি।